সমালোচনা করলে বা প্রতিবাদ হলে এটা তো একটা ডেমোক্রেটিক ব্যাপার। এখানে সংকটের কিছু নাই। সরকারের কাজ করবে, সিভিল সোসাইটি, অপোজিশন তারা তাদের কাজ করবে, তারা সরকারের অনেক ভুল ধরিয়ে দিবে, অনেক সমালোচনা হবে, সরকার এগুলোকে কারেকশন করে নেবে এবং 4.5 বছর পর আবার ইলেকশন হবে, সেই ইলেকশনে যে জিতে সে ক্ষমতায় থাকবে। সুতরাং এখানে প্রতিনিয়ত সংকটের একটা ষড়যন্ত্র তত্ত্ব, ওইটা দেখাটা আমার কাছে যৌক্তিক কিছু মনে হয় না। একটা ছোট করে একটু শুনতে চাই একবার ভাই, সেটা হচ্ছে গোর যে সার্জিও গোর, আমি যদি নামটা ভুল না বলে থাকি, সার্জিও গোর যে সফর করে গেলেন, যাদের সাথে মানে মিটিং করলেন, সভা করলেন, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক দুইভাবেই, এটা কি নতুন কোনো পরিবেশের করছে কিনা? না, কিছুই করছে না এটা। কারণ অনেকে যেটা বলেন যে ইন্ডিয়ান হাই কমিশনারের সঙ্গে উনি কেন বৈঠক করেছেন এবং হয়তো এখানে শেখ হাসিনা প্রসঙ্গে যেমন জামায়াতের নামের একটা বিবৃতি দিয়েছেন, আমি মনে করি এটা খুবই অপরিপক্ক একটা বিবৃতি। হ্যাঁ, এবং অনেকে ধারণা করছেন যে এই প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা। দেখুন, সার্জিও গোর হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ মানুষ। উনি দিল্লিতে আমেরিকান অ্যাম্বাসেডর, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টে ওনার ডিরেক্ট যোগাযোগ। উনি যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রসঙ্গে কোনো আলোচনা করতে চান, ওনার তো বাংলাদেশে এসে আলোচনা করার দরকার নাই। আওয়ামী লীগ তো ইন্ডিয়াতে থাকে, ওখানে বসে আলোচনাটা করতে পারে। এইখানে তো এই যে একটা অপরিপক্ক কথা, এগুলো আমরা বলে দিই, হুট করে একটা স্টেটমেন্ট ছেড়ে দেই, এটা কিন্তু ডিপ্লোম্যাটিক নর্মসের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ না। এটা আমি দেখি না। এবং যে কোনো একটা সফর হলে, আমেরিকান সফর হলে, এটা নিয়ে একটা ঢাকঢাক গুড়গুড় অবস্থা এবং এটা নিয়ে একটা ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা, সেরকম কোনো কিছু নেই। তো আওয়ামী লীগের যে অনলাইন অ্যাসেট, যারা এখন অনলাইনে বসে টকশো করে, দেশ থেকে পালিয়ে গেছে, তারা এইটা করে। আমেরিকান কোনো কাউকে এখানে দেখলেই যে এই যে এসছে, এই চাপ দিয়ে গেছে, পররাষ্ট্রমন্ত্রীর ঘুম হারাম, এটা সেটা, এগুলো তারা বলতে থাকে ওখানে। এবং এর যদি আপনি আমাকে একজন নাম বলতে পারেন যিনি এই তালিকার শীর্ষে থাকবেন, তিনি হচ্ছে নবনীতা। তিনি খুব ভালো ডিবেট পারেন, এটা সত্য। কিন্তু এখন যে মাত্রার গুজব উনি প্রতিদিন ছড়ান, মানে এটা আসলে তার হয়তো অনেক অলস সময়, এ কারণে তিনি বসে বসে তার চ্যানেলে এগুলো করেন। এবং এরকম অনেকে আরও আছে। ফলে তারা এটা একটা মানসিক প্রশান্তি ছাড়া বা একটা নিজেদেরকে ওই যেটাকে বলে আমরা বাংলা ভাষায় বলি বা একটু চলতি ভাষায় বলি সলিম বুঝ দেওয়া ছাড়া আর তো কিছু করার নেই। দেখছেন না। আর কিছু ইউটিউবারদের কথা শুনলে মনে হয় যে দেশটা এখন এইমাত্র, আমি বাসায় পৌঁছতে পারবো কিনা সন্দেহ আছে, তাদের প্রতিদিনকার দিনলিপি এটা হিসাব করলে মাথা নষ্ট হয়ে যায়। একটা যুদ্ধের দাম। নট অনলি এখন, ইলেকশনের আগেও যে ধরনের কথা তারা বলতেন, ইলেকশনের আগে ওই যে মনিরুল হক চৌধুরী একটা বক্তব্য দিছিলেন, বলে যে কোনো এক দলকে নিয়ে যে ক্ষমতায় তো গেছিল গিয়া খালি আল্লাহ ঠেকাইছে। তো এরকম আমি বলতে চাই যে এদের কথায় এরকম মনে হয় যে খালি আল্লাহ ঠেকায়, আর নইলে এরা প্রতিদিনই সরকার বদল করে, প্রতিদিনই বাংলাদেশে শেখ হাসিনারে নিয়ে এসে প্রতিদিনই আওয়ামী লীগরে আবার পুনর্প্রতিষ্ঠিত করে। তো এই পুনর্প্রতিষ্ঠিত আমরা মনে করি যে করেন, ক্ষতি নাই, কিন্তু সেটা অবশ্যই আইনের মধ্যে আনেন, তারপরে করেন। এই যে 15.5 বছরের যে হিস্সা মানুষের সাথে, প্রতিষ্ঠানের সাথে, দেশের সাথে, বিদেশের সাথে, আমি যদি অন্যগুলা বাদই দিলাম, আমি আমার হত্যার কথা বাদই দিলাম, আপনি যে 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছেন, একটা সরকার 1.5 বছর থাকলো, আরেকটা সরকার অর্ধ বছর হয়ে যাচ্ছে, দেশে কোনো টাকা নাই। এটার উপর দিয়ে যে কিভাবে ওই সরকাররাই জানে কিভাবে দেশটা চালাচ্ছে, এই যে সবগুলো জিনিস, আপনার টাকাটা তো কাগজ, এটাকে যখন আপনি ইকুইভ্যালেন্ট করেন, যখন ডলারের বিনিময়ে, পাউন্ডের বিনিময়ে, তখন সেই পাউন্ড ডলারটাই যদি বিদেশ চলে যায়, তাহলে পড়ে থাকলো কি আপনার কাগজ। এই কাগজের টাকা দিয়ে আর কতদিন? সো এই জায়গায় এই একটার যদি খালি হিসাবটা দেন, আর যত কথাই আমরা বলি না কেন, বিদেশ থেকে কে কয়দিন কয় টাকা ফেরত আনতে পারছে আমরা অতীতে এরকম দেখিনি। খালি বলছে এই যে এত কিছুর পরে এই সুইস ব্যাংকের টাকা কে কয়দিন আনতে পারছে? বাংলাদেশের মানুষের জন্য কেউই তাকায় না এই জিনিসগুলো। ওই যে দেখা যায় যে বাংলাদেশে এমন যে চালের দাম 20 টাকা বাড়লো কেন, 2 টাকা বাড়লো কেন, এটা নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু 2 জাহাজ চাল ডুবে গেছে সাগরে, কেউ কোনো ভ্রুক্ষেপই করলো না। ওই জাহাজ ডুবার জন্য যে চালের দামটা বাড়লো, এই যে কত লক্ষ মেট্রিক টন চাল ডুবে গেল, সেটার হিসাব করার মতো বাঙালিরা না।